ওকে, স্বাগতম জানাচ্ছি পরবর্তী পার্টে। হ্যাঁ, তো আজকের এপিসোডে মূলত আমরা জানবো আদর্শ গ্যাস এবং গতিতত্ত্ব নিয়ে। তো চলো প্রথম এপিসোড শুরু করে দেব। হ্যাঁ, তো প্রথম এপিসোডে আমরা বয়েলের সূত্র নিয়ে জানবো। ওকে, তো চলো প্রথমে আমরা বয়েলের সূত্র জানবো। হ্যাঁ, পরবর্তীতে অনুসিদ্ধান্ত এবং টাইপ ওয়াইজ ম্যাথগুলো দেখবো আর কি। ওকে, চলো শুরু করে দেওয়া যাক। ওকে ওকে সো চলো বয়েলের সূত্র কি বলছে দেখবো একটু। হ্যাঁ, দেখো, তো এখানে দেখো বয়েলের ফর্মুলা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় ও নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর চাপের কি বলতো ব্যস্তানুপাতিক। আয়তনটা হইতেছে ভি আর চাপের কি হবে বলো দেখি পি। হ্যাঁ, ব্যস্তানুপাতিক। ওকে, ঠিক আছে। তো এটা হইতেছে মেইনলি তোমার বয়েলের ফর্মুলা। সো এখন দেখো, চলো এটাকে আমরা দেখি। তো সে কি বলছে বলো দেখি, নির্দিষ্ট তাপমাত্রায় এবং নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর চাপের কি বলতো ব্যস্তানুপাতিক। ওকে, তো এখান থেকে জাস্ট দুইটা কথা মাথায় রাখবা। তো এখানে বলছে যে নির্দিষ্ট তাপমাত্রায়। হ্যাঁ, তো এই নির্দিষ্ট তাপমাত্রা বলতে কি বলছে? তো নির্দিষ্ট তাপমাত্রা বলতে টেম্পারেচার টি ইজ অলওয়েজ ফিক্সড। হ্যাঁ, একটু মাথায় রাখবা, টি ইজ কি বলো দেখি ফিক্সড, অর্থাৎ তাপমাত্রাটা নির্দিষ্ট। ওকে, তো যতগুলো পাত্র নিয়ে তুমি এক্সপেরিমেন্ট করবা আলটিমেটলি সবগুলো কিন্তু সেম তাপমাত্রার মাঝে করাতে হবে। ওকে, তো তারপরে বলছে দেখো নির্দিষ্ট ভর। হ্যাঁ, তো এম ইজ ফিক্সড, এম ইজ ফিক্সড। তো এখন দেখো নির্দিষ্ট ভর বলতে কি বোঝাইতেছে, তো তুমি প্রথমে যত সংখ্যক অণু নিবা। হ্যাঁ, তো ধরো সার্টেন কিছু একটা পরিমাণ অণু নিছো, তাদের তো একটা ভর আছে নাকি। তো একাধিক পাত্রে যখন তুমি এই এক্সপেরিমেন্টটা করবা, হ্যাঁ, তখন অণুর সংখ্যা কখনো কম বেশি হবে না। অর্থাৎ অণুর সংখ্যা যখন কম বেশি হচ্ছে না, তখন কিন্তু কি হইতেছে বলো দেখি, ভর সংখ্যাও কম বেশি হইতেছে না। তো চলো দেখি কি করা যায়। তো ওনার সূত্র অনুযায়ী কি হয়েছে বলো, আয়তন কার ব্যস্তানুপাতিক বলা যায়, চাপের ব্যস্তানুপাতিক। ওকে, দেখো ভি 1/p। ওকে, এটা এটা হচ্ছে মেইনলি তোমার বয়েলের সূত্র। ঠিক আছে, তো দেখো এখন ধরো এইটা একটা পাত্র, এইটা একটা পাত্র, এটা একটা পাত্র, এইটা একটা পাত্র। হ্যাঁ, এখন দেখো কি করা যায়। সো ধরো তুমি পাত্রের ভিতরে কি করছো, এর আয়তন হইতেছে ভি 1। আর এর চাপ কত বড় দেখি, পি 1। তো এটাকে কি করছো, নির্দিষ্ট একটা আয়তনে কিছু পরিমাণ গ্যাসের কণা নিছো। হ্যাঁ, তো এখানে ধরো এইটা, এই পাত্রে কি করছো, আয়তনটা একটু কমাইছো। এখানেও কিন্তু গ্যাসের কণা আছেই। তো এখানে আয়তন হইতেছে ভি 2, গ্যাসের আয়তন। ওকে, তো এতটুকু মাথায় রাখো। এখানে দেখো ভি হইতেছে তোমার গ্যাসের আয়তন। ওকে, শুধুমাত্র গ্যাসের আয়তন। আর পি হইতেছে তোমার শুধুমাত্র গ্যাসের চাপ। ওকে, অন্য বস্তু না, শুধুমাত্র গ্যাসের চাপ, এটা একটু মাথায় রাখবা। ওকে, সো দেখো, তো এখান থেকে দেখো। আচ্ছা, তারপরে কি করছো জানো, এখন দেখো তুমি আরো আয়তন কমাই দিছো। হ্যাঁ, আয়তনটা কি করছো বলো দেখি, আরো কমাই দিছো। এখানে আয়তন হচ্ছে ভি 3 আর এখানে কি হচ্ছে বলতো পি 3। ওকে, ঠিক আছে। তো এখানে এম ইজ ফিক্সড। ওকে, এম ফিক্সড বলতে দেখো আগে এই পাত্রে যে পরিমাণ গ্যাস ছিল, এই পাত্রে কিন্তু সেই একই পরিমাণে গ্যাস আছে, এবং দেখো এই পাত্রেও কিন্তু একই পরিমাণে গ্যাস আছে। এর মানে হইতেছে তুমি এই যে পাত্রে গ্যাস না তুমি কি করছো, অ্যাড করছো না, তুমি এখান থেকে বের করছো। ওকে, এগেইন বলি, আগে তুমি যে পরিমাণ গ্যাসের অণু নিছো, তিনটা পাত্রে কিন্তু গ্যাসের অণুর সংখ্যাটা কি বলা দেখি অলওয়েজ সেম। ওকে, তুমি জাস্ট কি করতেছো, তুমি একবার আয়তনটাকে সংকুচিত করতেছো, আর একবার কি করতেছো বলা দেখি, আয়তনটাকে প্রসারিত করতেছো। ওকে, ঠিক আছে। চলো তুমি এটাকে 1 নাম্বার চিত্র দাও, এটাকে 2 নাম্বার দাও, এটাকে তুমি 3 নাম্বার দাও। ঠিক আছে, তো এই দুটার মাঝে কম্পেয়ার করো। দেখো এই যে পাত্রের বা পিস্টনের মধ্যে বা সিলিন্ডারের মাঝে গ্যাসের অণুগুলো আছে, নির্দিষ্ট একটা আয়তনে আছে। তো গ্যাসের অণুগুলো কিন্তু নর্মালি তাদের গতিশক্তির জন্য ছুটতে থাকে। ওকে, এবং ছুটার সময় কি করবে বলতো, এই যে সিলিন্ডারের গায়ে আঘাত করবে। হ্যাঁ, তো যার ফলে চাপ সৃষ্টি হবে। ওকে, তো এটা একটা হলো। তো এই ক্ষেত্রে দেখো 2 নাম্বার পাত্রের ক্ষেত্রে দেখবা
তো 2 নাম্বার সিলিন্ডারে কি হবে, এখানে দেখো আয়তন তুমি সংকুচিত করছো, আয়তন কিন্তু কি করছো বলো দেখি, কমাই দিছো। তুমি যদি আয়তনটাকে কমায় দাও তো গ্যাসের অণুগুলো কি হবে, গ্যাসের অণুগুলো বেশি গতিশক্তি প্রাপ্ত হবে না? তো আগে দেখো, আগে গ্যাসের অণুগুলোর যে বেগ ছিল, হুম, এবং তাদের গতিশীল অবস্থায় একে অপরের সাথে সংঘর্ষ হইতেছিল, হ্যাঁ, এখন কিন্তু কি হবে, আরো বেশি গতিশক্তি প্রাপ্ত হবে, বেগ আরো বেশি বৃদ্ধি পাবে, ঠিক আছে? তো বেগ যদি বৃদ্ধি বেশি পায় তাহলে দেখো এই যে অণুগুলো পাত্রের গায়ে কিন্তু আরো বেশি জোরে আঘাত করবে। তো এখানে কি হবে, চাপের মানটা বেড়ে যাবে। তো এখানে যদি তোমার P1 চাপ হয় তো এখানে তোমার চাপ হবে কত বড় দেখি, P2। তো তখন কিন্তু তুমি বলতে পারবে না যে ভাই P1 আর P2 সমান, ওকে? তো তুমি কিন্তু কখনোই বলতে পারবে না P1 আর P2 সমান। আচ্ছা, আবার দেখো তুমি 3 নাম্বার চিত্রে কি করছো, 3 নাম্বার চিত্রে তুমি কি করছো বলো দেখি, আয়তন কিন্তু আরো একটু কমাইছো, হ্যাঁ, আগে থেকে দেখো আরো কমছে। তো দেখো আরো যখন আয়তন কমছে গ্যাসের অণুগুলো আরো বেশি গতিশক্তি প্রাপ্ত হয়েছে। তো যখন গ্যাসের অণুগুলো আরো বেশি গতিশক্তি প্রাপ্ত হয়েছে তখন কিন্তু এদের মাঝে গতিশক্তি বাড়ছে, বেগও বাড়ছে, সংঘর্ষের হারও বাড়ছে, এবং দেখো এই যে অণুগুলো এরা কিন্তু আরো বেশি গতিতে কি করবে বলতো, দেয়ালে আঘাত করবে, ঠিক আছে? তো তুমি এখান থেকে বলতে পারো যে ভাই আয়তন কার বড় বলো দেখি, আয়তন, আয়তন কিন্তু আলটিমেটলি দেখো V1 বড়, কার থেকে বড় দেখি, V2, দেন হচ্ছে V3, ওকে? তো এখন আয়তন যদিও বা V1 এর বড়, চাপ কিন্তু তোমার P1 কিন্তু বড় না। তো দেখো চাপটা কি হবে, তো চাপের ক্রমটা হয়েছে এরকম, তো দেখো এর যে চাপ ছিল, এর আয়তন যখন সংকুচিত করছো তো এর চাপটা কিন্তু আরো বেশি বাড়ছে, দেন এর থেকেও কিন্তু এর চাপটা কি হয়েছে বলতো, আরো বেশি বাড়ছে না? ওকে, তো এখান থেকে দেখো তো চাপটা কার বেশি হইতেছে, চাপ কিন্তু দেখো ভাই P3 বেশি হইতেছে, কার থেকে বলতো, P2 P1, ওকে? আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, ঠিক আছে, আচ্ছা এটা বোঝা গেছে, হ্যাঁ, ওকে। তো এখন দেখো এখান থেকে তুমি পি এবং ভি এর মাঝে একটা বৈরিতা সম্পর্ক দেখতে পাচ্ছ, হ্যাঁ, মানে এর যে সম্পর্ক, চাপের সাথে যে আয়তনের একটা সম্পর্ক দেখতেছো যে এটা মোটামুটি বলা চলে যে এটা বিপরীত দিকে যাচ্ছে। তো এখান থেকে তুমি বলতে পারো যে তুমি যদি আয়তন যখন বাড়াচ্ছ, হ্যাঁ, আয়তন যখন তুমি ইনক্রিজ করতেছো, প্রেশার কিন্তু কি হইতেছে বলতো, প্রেশার কিন্তু ডিক্রিজ করতেছে, ওকে? তার মানে তুমি যখন আয়তন বাড়াচ্ছ চাপ কি হইতেছে বলতো, কি কমে যাচ্ছে। আচ্ছা, তুমি যদি রিভার্স প্রসেসে আসো, বুঝছো, রিভার্সে কি হবে, এখানে আয়তন কম ছিল, চাপ কি ছিল বলতো, বেশি। এখানে দেখো আয়তন গ্র্যাজুয়ালি বাড়াচ্ছ, চাপটা কি হয়েছে বলো, ঠিক কমে যাচ্ছে, আরো দেখো আয়তন বাড়াও তখন কি হবে, চাপটা আরো কমে যাবে। তো রিভার্স প্রসেসে কি হবে, আয়তন যখন তুমি কমাইতেছো, সরি বাড়াইতেছো, হ্যাঁ, কমাইতেছো, তখন তোমার কি হবে, চাপের মানটা বেড়ে যাচ্ছে, ওকে? তো এখান থেকে তুমি বলতে পারো আয়তন এবং চাপ পরস্পরের বিপরীত অবস্থানে আছে, হ্যাঁ। তো এই মেনলি এই যে এক্সপেরিমেন্টটা এটাই তোমার বয়েল বলছে নির্দিষ্ট তাপমাত্রায়, ওকে? তো নির্দিষ্ট তাপমাত্রায় বলতে এখানে বোঝা হয়েছে দেখো একটা দুইটা তিনটা, তো চলো আমরা তিনটা এক্সপেরিমেন্ট করছি, হ্যাঁ। এই তিনটা টেম্পারেচার যদি ধরো এটা তোমার টেম্পারেচার হয় টি, আলটিমেটলি দেখো এটারও কিন্তু টেম্পারেচার টি হবে, হ্যাঁ, এবং এটারও কিন্তু টেম্পারেচার টি হবে। অর্থাৎ ধরো এটাকে তুমি 20 ডিগ্রিতে করছো, এটাও কিন্তু 20 ডিগ্রিতে হবে, এটাও কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াসেই সংঘটিত হবে, ওকে? আচ্ছা, আশা করি তুমি এটা বুঝতে পারছো, ওকে? তো তারপরে বলছে দেখো, তারপরে এখানে বলছে যে নির্দিষ্ট ভর। তো নির্দিষ্ট ভরটা কি হবে, তো নির্দিষ্ট ভর এম ইজ ফিক্সড অ্যান্ড দেন অণুর সংখ্যা কি বলো দেখি, ফিক্সড, ঠিক আছে? অণুর সংখ্যা ফিক্সড। তো ধরো তুমি এখানে 100টা অণু দিছো, তো এখানে কিন্তু আলটিমেটলি 100টা অণুই থাকবে, এবং সেম ভাবে এখানে কিন্তু 100টা অণু থাকবে। তো দেখো অণুর সংখ্যা কিন্তু কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না। তো অণুর সংখ্যা যদি চেঞ্জ না হয় তো আমি কিন্তু তোমাকে বলা হয় নাই যে ভাই তুমি কিন্তু গ্যাস কি করছো, অ্যাড করতেছো, গ্যাসের অণু অ্যাড করতেছো বা গ্যাসের অণু এখান থেকে বের করে দিচ্ছ, এরকম কিন্তু কোনো কথা বলা হয় নাই। যার ফলে তোমার কি হইতেছে বলো দেখি, গ্যাসের অণুর সংখ্যা পরিবর্তন হচ্ছে না, অণুর সংখ্যা অলওয়েজ সেম থাকতেছে। আর যখন গ্যাসের অণুর সংখ্যা সেম থাকতেছে তখন কিন্তু তুমি কি বলতে পারো বলো দেখি, ভরের মানটা চেঞ্জ হচ্ছে না, ওকে? অলওয়েজ ভরটাও কি বলতো, ফিক্সড থাকতেছে, ওকে? আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো দেখো এখানে তুমি ধরো এম ভরের গ্যাস নিছো, সো আলটিমেটলি এখানে কিন্তু এম ভর থাকবে, এখানে কিন্তু এম ভরই থাকবে, ওকে? এম কিন্তু পরিবর্তন হবে না, ঠিক আছে?
ঠিক আছে, ওকে। তো এখান থেকে দেখো, তো বয়েল কি বলছে, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কার সমানুপাতিক, সরি কার ব্যস্তানুপাতিক বলো দেখি, আয়তন চাপের ব্যস্তানুপাতিক। ওকে, তো এখানে আয়তন এবং চাপটা আলটিমেটলি বিপরীত সম্পর্ক প্রকাশ করতেছে, অর্থাৎ একটা বাড়লে আরেকটা কমতেছে, একটা কমলে আরেকটা বাড়তেছে। তো সম্পর্কটা এরকম, পি 1/v। ওকে, সো এখান থেকে দেখো এই পাশে ভি নিয়ে আসো, হ্যাঁ, পিভি। ওকে চলো, তো পি কি হবে, এই সমানুপাতিক চিহ্ন উঠাই দাও, দিয়ে কি হবে বলো দেখি, একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসো। তো ভি কে ট্রান্সফার করে দাও, কি হবে, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো এখান থেকে দেখো পিভি কনস্ট্যান্ট মানে কি, পিভি কনস্ট্যান্ট মানে হইতেছে, ধরো তুমি নির্দিষ্ট তাপমাত্রায় যদি কি করো, এক্সপেরিমেন্ট করো, যে ওই যে পাত্রে, হ্যাঁ, পাত্রে কি হবে, ভর বা অণুর সংখ্যা যদি সেম থাকে, তখন কিন্তু চাপের গুণফল, চাপের সঙ্গে আয়তনের গুণফলটা অলওয়েজ ধ্রুবক থাকে, বুঝছো। কনস্ট্যান্ট মানে কি বলো দেখি, ধ্রুবক, মানে এটা কিন্তু কখনো চেঞ্জ হবে না। ওকে, কখন বলতো এই শর্তটা কখন ফিল আপ হবে, যখন তাপমাত্রাটা নির্দিষ্ট থাকবে, বুঝছো। পুরো এক্সপেরিমেন্ট করার সময় যখন তাপমাত্রা নির্দিষ্ট থাকবে এবং অণুর সংখ্যা যখন চেঞ্জ হবে না, তখন কিন্তু তুমি বলতেই পারো যে ভাই চাপের গুণফল ইন্টু কি বলো দেখি, চাপের গুণফল ইন্টু কি বলতো, আয়তন। চাপ এবং আয়তনের গুণফলটা কি হবে, ধ্রুবক। ওকে, সর্বদা কি থাকবে, সমান থাকবে। তো এখান থেকে দেখো এই পাত্রে তোমার চাপের গুণফল এবং আয়তনের গুণফল কি হবে, P1 V1, হ্যাঁ, তারপর এটা কি হবে বলো দেখি, P2 V2, এখান থেকে কি হবে বলতো, P3 V3। সো আলটিমেটলি সবগুলো কি হবে, সমান হবে। ওকে, সো এটাই মেইনলি বয়েলের ফর্মুলা। ওকে, এখান থেকে টি অ্যান্ড এম ফিক্সড। ওকে, সো এখান থেকে কি বলতে পারো বলো দেখি, P1 V1 ইকুয়ালস টু P2 V2। ওকে, দুইটা পাত্রের জন্য, ঠিক আছে। তো আয়তন এবং চাপের গুণফল সবসময় কি হবে, ধ্রুবক থাকবে। ওকে, একাধিক পাত্রের মাঝে ধ্রুবক থাকবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আশা করি যে বুঝতে পারছো। ওকে, ওকে, এখন চলো, আচ্ছা এখন দেখি আয়তন, হ্যাঁ, আয়তন ও চাপের গুণফল আসলে কি বোঝায় সেটা দেখবো। চাপের গুণফল কি বুঝাইতেছে, সেটা দেখি। হ্যাঁ, দেখো, তো আমরা কিন্তু জানতাম, একটু আগেই পড়ছিলাম, হ্যাঁ, বয়েলের সূত্র অনুযায়ী কি পড়ছিলাম বলো দেখি, চাপের গুণফল পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, হ্যাঁ, চাপ ইন্টু আয়তন, এই দুটোর গুণফলটা কি হবে, ধ্রুবক সংখ্যা আসবে। তো চলো দেখি, এখন চাপ চাপ ইন্টু আয়তন। তো এখান থেকে দেখো চাপকে আমি কিভাবে ভাঙতে পারি, বুঝছো, চাপ পি পি ইন্টু দেখো ভি। তো আমরা কিন্তু একটা ফর্মুলা জানি, হ্যাঁ, পি ইকুয়ালস টু বল ভাগ কি বলতো, ক্ষেত্রফল, হ্যাঁ, এফ ভাগ এ। ওকে, আর ইন্টু কি বলতো, আয়তন। তো এখান থেকে দেখো বল এফ ডিভাইড বাই কি বলতো, এ, ক্ষেত্রফল, ইন্টু দেখো আয়তন কত বলতো, ভি। ওকে, সো এখান থেকে তুমি একটা কাজ করতে পারো, বল ইন্টু ডিভাইড বাই এফ, হ্যাঁ, আর তুমি আয়তন কি জানো, আয়তন জানো ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য বা উচ্চতা জানো, হ্যাঁ, দৈর্ঘ্য এল। ওকে, আচ্ছা এখানে এল হইতেছে সরণ, ঠিক আছে, এল কি বলতো, এল হইতেছে সরণ। ওকে, আশা করি বুঝতে পারছো এগুলো। তো এখানে ক্ষেত্রফল ক্যান্সেল করে দাও, তো এখানে এফ ইন্টু কি হয় বলতো, এল। ওকে, তো এফটা কি বল, গুণফল কি বলতো, এল হইতেছে সরণ ধরলাম, দূরত্ব বা সরণ। তো এখন দেখো তো বল এবং সরণের গুণফলকে আমরা কি বলতাম, তো তুমি কিন্তু অনায়াসে বলতে পারো, হ্যাঁ, বল এবং সরণের গুণফলকে আমরা কাজ বলতাম, ঠিক আছে, কাজ বলি। ওকে, ঠিক আছে। তো দেখো চাপ এবং আয়তনের গুণফল কার একক বলতো, এটা মানে মেইনলি এটা কি বুঝাইতেছে, চাপ এবং আয়তনের গুণফল দ্বারা তুমি কাজকে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে। ওকে, তো পি এবং ভি দ্বারা কি বোঝাচ্ছে বলতো, কাজ বোঝাচ্ছে। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, চলো আমরা এককগুলো দেখবো তাহলে, এককগুলো দেখবো, হ্যাঁ, একক কি হবে তাহলে, এককগুলো কি কি হতে পারে একক।
ওকে, দেখো আমরা কি বলছিলাম, পি এবং ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট কে। ওকে, এটা কিন্তু ধ্রুবক। তো এখানে দেখো চাপের একক কি হবে, চাপের একক হইতেছে চাপ পি ইকুয়ালস টু কি লেখা যায়, এ ভাগ এ না, ইন্টু আয়তন একক, আয়তন দিচ্ছে এ ইন্টু এল। ওকে, তো দেখো এ ক্যান্সেল হয়ে যায়, তো বলের একক কি হবে, বলের একক নিউটন। আর দৈর্ঘ্যের একক কি বলতো, মিটার। ওকে, তো একে আমি কি বলতে পারি বলতো, একক বলতে পারি নিউটন মিটার। তো আমরা কিন্তু জানতাম বল ইন্টু স্মরণ, হ্যাঁ, এটা কিন্তু কি রিপ্রেজেন্ট করে বলতো, কাজকে রিপ্রেজেন্ট করে। সো আলটিমেটলি তুমি এখানে বলতে পারো যে নিউটন মিটার এটা কার একক বলতো, কাজের একক। ওকে, সো একে আমরা জুল বলতে পারি, কি বলতো, জুল বলতে পারি। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, তো পি এবং ভি এর এটা একটা একক কি বলতো, জুল। ওকে, এটা দেখো এটা কিন্তু এসআই একক, বুঝছো, এটা কিন্তু এসআই একক। ওকে, এসআই একক। ওকে, এটা একটু মাথায় রাখবা। ওকে, তো আরেকভাবে দেখো, তো এবার চলো লিটার এটিএমে কি হয় তাহলে, লিটার এটিএমে ওকে দেখবো। তো দেখো তুমি পি ইন্টু ভি করবা, বের করবা। তো ধরো তুমি চাপটাকে তুমি এটিএম এ নিছো, এটিএম। আর আয়তনটাকে, আয়তন একক কিন্তু লিটার। ওকে, তো তখন কিন্তু তোমার একটা কি হবে বলতো, লিটার এটিএম। ওকে, এটাও কিন্তু আলটিমেটলি কাজের একক, এটা একটু মাথায় রাখবা। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো পিভি কি রিপ্রেজেন্ট করতেছে বলতো, চাপ এবং আয়তনিক গুণফল কাজকে রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে, আচ্ছা এটা একটু মাথায় রেখো। ওকে, চলো এবার এবার আমরা গ্রাফ দেখব। ঠিক আছে, কি দেখবো বলতো, গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করে দেখবো। ওকে, তো চলো এখন আমরা ম্যাথ থেকে বেসিক জেনে আসি কিভাবে কখন কোন গ্রাফ অ্যাপ্লাই করতে হয়। ওকে, ঠিক আছে। তো দেখো যখন আমরা y ইকুয়ালস টু এম এক্স জানতাম, এইটা যখন ছিল তখন এম ছিল ঢাল। হ্যাঁ, এম কি ছিল বলতো, ঢাল। আর এইটা কিন্তু দেখো এখানে ধ্রুবক ছিল না, বুঝছো, y অক্ষের ছেদাংশ ছিল না। তো এটা হইতেছে তোমার মূল বিন্দুগামী সরলরেখা ছিল। মূল বিন্দুগামী। আচ্ছা, এখানে যদি ঢাল আমরা এই ধ্রুবকটাকে উঠাই দেই, তখন তোমার কি আসে বলতো, y সমানুপাতিক এক্স। ওকে, তো এর গ্রাফটা কি ছিল বলতো, এটা ছিল মূল বিন্দুগামী। হ্যাঁ, তখন এর গ্রাফটা ছিল, এই অক্ষে আমরা এক্স দিব, এটাকে আমরা ওয়াই যদি দিই, তো এইটা ছিল ওয়াই ইকুয়ালস টু এম এক্স এর গ্রাফ। ওকে, আশা করি তুমি এগুলো পারো। হ্যাঁ, এগুলো কিন্তু পারো। তো এখন যদি এরকম থাকতো ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি যখন থাকতো, তখন কি করতাম, তো আগের মতোই হবে, কিন্তু এখানে নতুন করে সি যুক্ত হয়েছে। সি হইতেছে তোমার এক্স অক্ষের ছেদাংশ। ঠিক আছে, এক্স অক্ষের ছেদাংশ। তো এটা কি হবে তাহলে, তো দেখো এখানে এই অক্ষে তোমার এক্স, এই অক্ষে তোমার ওয়াই। হ্যাঁ, তো তুমি কি করতে পারো, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এর গ্রাফটা হবে তোমার সার্টেইন। হ্যাঁ, ওয়াই অক্ষ থেকে এভাবে শুরু করবে। হ্যাঁ, এটা কিন্তু তোমার ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এর গ্রাফ। তো এই যে দেখো ওয়াই অক্ষ থেকে সেট করছে, এর যে মানটা এটা হইতেছে তোমার সি। ওকে, সি হচ্ছে তোমার ছেদাংশটা। ওকে, আবার দেখো যদি তোমার বিষয়টা এইরকম থাকতো, ওয়াই ইকুয়ালস টু ধরো তোমার কে ইন্টু ওয়ান বাই এক্স। ওকে, তো ধরো কে হচ্ছে তোমার ধ্রুবক। কে কি বলতো, ধ্রুবক যদি হয়, তুমি একটা কাজ করতে পারো, যদি ওয়াই এবং, তো ধ্রুবকটা উঠাই দিয়ে সমানুপাতিক চিহ্ন নিয়ে আসি। তো ওয়াই ভার্সেস এক্স এর গ্রাফ যদি করো, হ্যাঁ দেখো এরা কিন্তু এক্স এবং ওয়াই কিন্তু তোমার ইনভার্সলি সমানুপাতিক, বুঝছো, ইনভার্সলি সমানুপাতিক। তখন তাদের গ্রাফটা কি হবে বলতো, গ্রাফটা হবে তোমার এরকম। এটা তোমার এক্স এর মান, এটা এটা ওয়াই এর মান। তো তখন কি হবে, এক্স এর মান দেখো, এক্স এর মান বাড়লে ওয়াই এর মান গ্র্যাজুয়ালি কমবে, আর ওয়াই এর মান যদি বাড়ে এক্স এর মান কমবে। ঠিক আছে, তো গ্রাফটা হবে এইরকম। হ্যাঁ, এটা হচ্ছে অধিবৃত্তাকার। কি বলতো, এটা অধিবৃত্তাকার। আচ্ছা, ঠিক আছে, এটা এরকম। আর এটা কিন্তু সরলরেখা, এটা মূল বিন্দুগামী সরলরেখা। আচ্ছা, সো এখন তুমি যদি এরকম দেখো ওয়াই ইকুয়ালস টু কে, হ্যাঁ, কে এখানে ধ্রুবক, ওয়ান ডিভাইড বাই এক্স। ওকে, তুমি এটা কাজ করতে পারো। হ্যাঁ, এক্স কে এই পাশে নিয়ে। ওকে, তো এখন তো তুমি যদি দেখো, হ্যাঁ, এখানে ওয়াই ইকুয়ালস টু কে, হ্যাঁ, ইন্টু ওয়ান বাই এক্স। তো এক্স এবং ওয়াই এর গুণফলটা কি হবে, ধ্রুবক সংখ্যা হয় যদি, তো তুমি এখান থেকে বলতে পারো, কি বলতে পারো বলো দেখি, তো এক্স এবং ওয়াই এর গুণফলটা ধ্রুবক সংখ্যা। ওকে, তো দেখো তুমি একটা কাজ করবা, এখানে তুমি এক্স ওয়াই এর মান দিবা। এখানে ধ্রুবক, তো দেখো এখানে এক্স, এখানে ওয়াই।
এখানে কি বলতো এক্স ওয়াই দিবা, হ্যাঁ। তো ধরো এখানে কি হয়েছে, এখানে তোমার 4, এখানে ধরো তোমার 1, হ্যাঁ, এখানে কত বলতো 20, এটা তোমার গুণ অবস্থায় আছে, ওকে 20। তো কত হবে বলতো, এক্স ওয়াই মানটা কত হবে? আচ্ছা, এক্স ইন্টু ওয়াই, গুণফল কত হবে বলতো? তো গুণফল হইতেছে তোমার 20, হ্যাঁ। ওকে, এদিকে একটু নিয়ে এসে, হ্যাঁ। সো দেখো এক্স ইন্টু কত ওয়াই ইকুয়ালস টু কত হইতেছে এক্স ওয়াই, হ্যাঁ। তো চলো এটাকে ধরো তুমি এক্স এর মানটা 1 ধরলা আর ওয়াই এর মান ধরলা তুমি 20, ওকে। তো গুণফল কত হইতেছে বলতো 20। এখন দেখো এক্স এর মানটা তুমি 2 ধরছো আর ওয়াই এর মানটা তুমি কমাইছো, মানে একটা বাড়াচ্ছ আর একটা কমাচ্ছ। তো দেখো এটাকে তুমি 10 ধরছো, ওকে। তো কত হবে আলটিমেটলি গুণফল 20ই হবে। আচ্ছা, আবার দেখো এক্স এর মানটা তুমি বাড়াও, হ্যাঁ, এটাকে তুমি 4 দাও ইন্টু কত করো বলো তো, ওয়াই এর মানটা আরো কমায় 5 নিয়ে আসো, তো আলটিমেটলি কত হইতেছে? এটাও কিন্তু 4 5 20 আসতেছে, বুঝছো? তো তুমি এক্স এর মানটাকে বাড়াচ্ছ আর ওয়াই এর মানটাকে তুমি কিন্তু কমাচ্ছ, কিন্তু যার ফলে আহামরি কিন্তু চেঞ্জ হচ্ছে না, বুঝছো? এক্স এবং ওয়াই এর মানে চেঞ্জ হচ্ছে, কিন্তু দেখো এক্স এবং ওয়াই এর গুণফলটা কিন্তু চেঞ্জ হচ্ছে কি না, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো আলটিমেটলি দেখো এক্স এবং ওয়াই এর গুণফলটা কি কি হয় বলতো, সবসময় দেখো ধ্রুবক থাকতেছে, বুঝছো? ধ্রুবক বলতে এখানে এখানে জাস্ট ফিক্স একটা ভ্যালু থাকতেছে, ওকে। দেখো গ্রাফের মানটা কেমন হবে, গ্রাফটা কেমন হবে, তো তুমি দেখো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো ওয়াই অক্ষে তুমি কি করবা, এক্স এবং ওয়াই, ওকে, এই দুটার গুণফল দাও। তো এটা কিন্তু ধ্রুবক। দেন এক্স অক্ষে তুমি যে কোনো একটা মান দিতে পারো, হ্যাঁ, এক্স এর মান দিতে পারো অথবা ওয়াই এর মান দিতে পারো। তো এখন তুমি যদি গ্র্যাজুয়ালি এক্স এর মানটা বাড়াও, তো এক্স ওয়াই এর কি গুণফলে কি কোনো পরিবর্তন হবে? গুণফলে কিন্তু পরিবর্তনটা হইতেছে না। তো দেখবা গ্রাফটা কি হবে, গ্রাফটা হবে এক্স অক্ষের সমান্তরাল, ওকে। তুমি এক্স এর মান যতই বাড়াও না কেন, আলটিমেটলি কোনোভাবেই তোমার এই যে এই মানটা ফল ডাউন বা আপ আপ বা ডাউন হবে না। তো দেখো এই দুটো গুণফল কি হবে, অলওয়েজ সেম। তো গ্রাফটা কি হবে বলতো, এক্স অক্ষের সমান্তরাল হবে, ঠিক আছে? ঠিক আছে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, তো চলো এখন আমরা জাস্ট এই যে থিওরিগুলো বা এই ফর্মুলাগুলো কাজে লাগাই, আমরা জাস্ট বয়েলের যে ফর্মুলার গ্রাফগুলো আছে সেগুলো দেখে নিব, হ্যাঁ। তো দেখো, তো তো প্রথমত দেখো পি ইকুয়ালস টু কি ছিল বলো দেখি, পি সমানুপাতিক 1/v, ওকে। তো সমানুপাতিক চিহ্নটা উঠে যায় কি হবে, কে ইন্টু 1/v, এরকম না? আচ্ছা, তো তুমি এখান থেকে দেখতে পারো, হ্যাঁ। তো পি ভার্সেস ভি এর গ্রাফটা কেমন হবে তাহলে? ওকে, তো এখন দেখো তো পি ভার্সেস পি ভি এর গ্রাফটা কেমন হবে। তো এখানে ভি এবং পি দেখো একে অপরের ব্যস্তানুপাতিক, ঠিক আছে, একে অপরের কি বলতো ব্যস্তানুপাতিক। তো তুমি যদি পি বাড়াও, সো আলটিমেটলি দেখবে এখানে ভি কিন্তু কমে যাচ্ছে, ওকে। তো তুমি একটা কাজ করো, এক্স অক্ষে তুমি ভি দাও, আর ওয়াই অক্ষে পি দাও, তো কি হবে বলতো গ্রাফটা? আমরা কিন্তু জানতাম এটা কিন্তু এরকম অধিবৃত্তাকার হইতো, ঠিক আছে। ওকে, ওকে, এটা কিন্তু অধিবৃত্তাকার হইতো, ওকে। ওকে, আশা করি এটা বুঝছো। আচ্ছা, এখন দেখো এটা 1 নাম্বার গ্রাফ গেল, তো 2 নাম্বারটা দেখি, হ্যাঁ, 2 নাম্বার। সো এখন দেখো কি হবে, পি ইকুয়ালস টু কি ছিল, কে ইন্টু 1/v, ওকে। তো ভিটাকে বেশি পাওয়ার করে নিয়ে আসো, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ঠিক আছে। পিভি ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট বা ধ্রুবক আসতেছে। তো যদি ধ্রুবক আসে তখন তুমি পি এবং ভি এর যে গুণফলটা এটা কিন্তু তুমি অলওয়েজ ধ্রুবকই পাবা, ওকে, এটা কিন্তু চেঞ্জ হবে না। তো তখন গ্রাফটা কি হবে, ওকে। তুমি ওয়াই অক্ষে একটা কাজ করবা, ওয়াই অক্ষে কি দিবা, ওয়াই অক্ষে পি ভি দাও, এই দুটো গুণফল দাও, আর এই অক্ষে তুমি ভি অথবা ভি বা পি দিতে পারো। দেখো তুমি যদি চাপ বাড়াও অথবা আয়তন বাড়াও, চাপ বাড়ালে তোমার আয়তন কমবে, এটা তুমি কিন্তু জানো। কিন্তু দেখো এই দুটার গুণফল পিভি, এটা কি কখনো চেঞ্জ হবে? চেঞ্জ হবে না, তখন গ্রাফটা হবে এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে, এটা তোমার পিভি গ্রাফ, ওকে। আচ্ছা, এটা বুঝছো। এবার দেখো 3 নাম্বার গ্রাফটা কি হবে, পি 1/v, এটা ছিল এরকম, পি কি হবে প্লাস টু কে ইন্টু 1/v, ওকে। তো এখন তুমি কি করবা, গ্রাফটাকে পি ভার্সেস 1/v এর গ্রাফ অঙ্কন করবা। এখন কিন্তু পি ভার্সেস ভি এর গ্রাফ না, এখন কিসের গ্রাফ বলতো, পি ভার্সেস 1/v এর গ্রাফ, 1/v এর গ্রাফ। তো এখন দেখো তো এই পি এর সঙ্গে এই 1/v পুরোটা কি অবস্থায় আছে, সমানুপাতিক সমানুপাতিক অবস্থায় আছে, বুঝছো?
পি এর সঙ্গে 1/v পুরোটা কি অবস্থায় আছে, সমানুপাতিক অবস্থায় আছে। তো এখান থেকে তুমি বলতে পারো তো এটা কিন্তু আলটিমেটলি y = mx এর মতোই হবে। তো গ্রাফটা কিন্তু মূল বিন্দুগামী হবে, ঠিক আছে। তো চলো দেখি কি হবে। তো আমরা কাজ করব, হ্যাঁ, এক্স ওয়াই অক্ষে আমরা চাপকে দিব, ঠিক আছে। আর দেন এক্স অক্ষে আমরা কি করব, 1/v কে ইনপুট করলে তো এইটা তুমি কি পাবা, এটা তুমি পাবা মূল বিন্দুগামী সরলরেখা, ঠিক আছে। এইটা হয়ে যাচ্ছে তোমার পি ভার্সেস, হ্যাঁ, পি ভার্সেস 1/v এর গ্রাফ। ওকে, আশা করি তুমি এগুলো বুঝতে পারছো। ওকে ওকে, চলো পরবর্তী টপিক দেখি। হ্যাঁ, ওকে, তো পরবর্তী টপিক হবে বয়েলের ফর্মুলা যে অনুসিদ্ধান্ত আছে সেটা আমরা দেখব। হ্যাঁ, ওকে চলো। ওকে, তো অনুসিদ্ধান্ত কি হয় তাহলে? তো এখান থেকে মাথায় রাখো, এই যে বয়েলের ফর্মুলা যে আমরা পড়লাম, বয়েলের ফর্মুলাটা কতগুলো কন্ডিশন আছে, কন্ডিশনগুলো এরকম, হ্যাঁ, কন্ডিশন কন্ডিশন তো কন্ডিশন হচ্ছে এরকম। এক নাম্বারটা হচ্ছে তোমার তাপমাত্রা, টি ইজ ফিক্সড। দুই নাম্বারটা কি জানো? দুই নাম্বারটা হচ্ছে নির্দিষ্ট ভর বলছে, হ্যাঁ, তার মানে এম ইজ ফিক্সড। ওকে, তার মানে তোমাকে কিন্তু অনুর সংখ্যা কম বেশি করা যাবে না, এম ইজ ফিক্সড। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখো। ওকে, তো আমরা জানতাম, আমরা কি জানতাম বলো দেখি, আয়তন, সরি ঘনত্ব, ঘনত্ব, হ্যাঁ, ঘনত্বকে আমরা ডেনসিটি ডি দ্বারা প্রকাশ করব। ডি ডি ইকুয়ালস টু কি ছিল বলতো, ভর বাই আয়তন, ভি। ওকে, তো ডি ইকুয়ালস টু কি ছিল, m/v। আচ্ছা, আমরা কিন্তু ভয়েলের সূত্রতে কি করছিলাম, ভরটাকে ফিক্সড হিসেবে ধরে নিছিলাম, তার মানে ভরের মানটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, ওকে, তো এখান থেকে দেখো ডি ইকুয়ালস টু কি হবে, m/v, ভর বাই আয়তন। হ্যাঁ, এম ইজ ফিক্সড, এম কি বলতো, ফিক্সড, নির্দিষ্ট। আচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে ভি কি আসবে, ভি ইকুয়ালস টু m/d। ওকে, এটা একটু মাথায় রাখো, এই ফর্মুলাটা মাথায় রাখো। হ্যাঁ, ওকে, তো ধরো এই যে পাত্র, এখানে একটা পিস্টন, সরি এখানে একটা সিলিন্ডার, যার আদি আয়তন v1, আদি চাপ p1। হ্যাঁ, এখানে ধরো গ্যাসের আছে, এখানে তোমার m পরিমাণ গ্যাস আছে, m ভরের গ্যাস আছে। ওকে ওকে, ঠিক আছে। ওকে, তো এখানে দেখো m ভরের গ্যাস আছে। ওকে, তো আমরা কিন্তু জানতাম এখানে যেহেতু তোমার এখানে ভরটা ফিক্সড, হ্যাঁ, ভর যেহেতু ফিক্সড, তো দেখো ডেনসিটি বা ঘনত্ব আয়তনের সাথে রিলেটেড। ওকে, তো তুমি এখানে দেখো আয়তন আর ঘনত্ব কিন্তু ব্যস্তানুপাতিক। যদি তুমি আয়তন বৃদ্ধি করো, ডেনসিটি কি হবে, কমে যাবে। আর যদি ডেনসিটি কমাও, হ্যাঁ, আয়তন বেড়ে যাবে। ওকে, তো এখানে ধরো এই যে পাত্র, এই পাত্রে তোমার ডেনসিটি হয়ে যাচ্ছে d1, ঘনত্ব d1। ওকে, তো এখানে তো পিস্টন এটা। তো আরেকটা পাত্র হিসেব করো বা আরেকটা সিলিন্ডার কল্পনা করো। তো এইটা সিলিন্ডারে তোমার চাপ হয়ে যাচ্ছে p2। অর্থাৎ মানে এই যে আয়তন, এই চাপগুলো এর সাথে কিন্তু একই না। তারপর দেখো এখানে তোমার আয়তন হয়ে যাচ্ছে v2। এখানে ভর কিন্তু m। আমরা কিন্তু জানতাম বয়েলের ফর্মুলাগুলো মূলত অ্যাপ্লিকেবল কখন, যখন তাপমাত্রা এবং ভরটা কি থাকে, ফিক্স থাকে। তো এখানে দেখো ভর m, এখানে কিন্তু ভর m। ওকে, তো এর ডেন্সিটি কি হবে, যেহেতু তোমার আয়তন কম বেশি হয়েছে, v1 আর v2 সমান না, তার মানে তোমার কি হবে, ডেন্সিটি সমান না। ওকে, ঠিক আছে। এখন দেখো বয়েলের ফর্মুলা অনুযায়ী আমরা কি জানতাম, তো বয়েলের সূত্র অনুযায়ী কি জানতাম বলতো, বয়েলের সূত্র অনুযায়ী কি জানতাম, ভালোই জানতাম। ওকে, p1 v1, হ্যাঁ, এই পাত্রের p এবং v এর গুণফল ওই পাত্রের p এবং v এর গুণফলের সমান, ইকুয়ালস টু p2 v2। ওকে, তো চাপটা ঠিক থাকলো, ব্যাপার না, p1 ইন্টু v1। তো এখান থেকে দেখো আমরা এখান থেকে আয়তনটা কি পাই বলো দেখি, এখান থেকে v1 ইকুয়ালস টু কি পাবো বলো তো, m ডিভাইড বাই d1 পাবো না। আর এখান থেকে v2 কি পাবো, v2 ইকুয়ালস টু m যেহেতু চেঞ্জ হয় নাই, সো আলটিমেটলি d2। ওকে, তো v1 কত, m ডিভাইড বাই d1। ওকে, ইকুয়ালস টু কত হবে, p2 m ডিভাইড বাই d2। হ্যাঁ, সো দেখো উভয় পাশ থেকে m ক্যান্সেল হয়ে যায়, কত থাকে, p1 ডিভাইড বাই d1 ইকুয়ালস টু p2 ডিভাইড বাই কি হইতেছে বলতো কি, d2। এটা হচ্ছে মেইনলি একটা ফর্মুলা। দেখো p গুলোকে এক পাশে করো,
P1 ডিভাইড বাই P2, হ্যাঁ, ইকুয়ালস টু কত হবে D1 ডিভাইড বাই D2। ঠিক আছে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো এখান থেকে তুমি এটা মেইনলি বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত, হ্যাঁ। তো এখান থেকে তুমি সিদ্ধান্ত নিতে পারো। তো কি সিদ্ধান্ত নিতে পারো বলো তো? তো দেখো এখান থেকে চাপ এবং ঘনত্ব পরস্পরের সমানুপাতিক। কি বলো দেখি? সমানুপাতিক, হ্যাঁ, এটা একটু মাথায় দেখো। ওকে, তো এখানে দেখো P1 ডিভাইড বাই P2 D1 বাই D2। ওকে, তো এখান থেকে তুমি সিদ্ধান্ত নিতে পারো, হ্যাঁ, সিদ্ধান্ত এইরকম। ওকে, P সমানুপাতিক D, অর্থাৎ চাপ ঘনত্ব কি বলতো সমানুপাতিক। তো দেখো তুমি যদি চাপ বাড়াও তো ঘনত্ব কি হবে? বৃদ্ধি পাবে, আর চাপ কমালে ঘনত্ব হ্রাস পাবে। ওকে, এটা হচ্ছে বয়েলের ফর্মুলার অনুসিদ্ধান্ত। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। তো এখন দেখো তুমি যদি চাপ বাড়াও, বয়েলের সূত্র অনুযায়ী কি হইতো বলতো? চাপ বাড়ালে আয়তন কি হইতো বলতো? কমে যাইতো, হ্যাঁ। আয়তন কমলে ঘনত্ব কি হইতো? বাড়তো। তো এখান থেকে দেখো চাপ যদি বাড়াও, চাপ কিন্তু বৃদ্ধি করতেছে, আয়তন কমতেছে। আয়তন কমলে ঘনত্ব কি হইতেছে বলতো? বাড়তেছে। ওকে, তো দেখো চাপ বাড়ালে ঘনত্ব বাড়তেছে, চাপ কমালে ঘনত্ব কমতেছে। ওকে, তো এটা ইনডিরেক্ট একটা সম্পর্ক। ওকে, এটা মেইনলি বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত। ঠিক আছে, আচ্ছা, তো চলো ম্যাথ করবো, হ্যাঁ। ওকে, তো ম্যাথ হচ্ছে এইরকম। তো এখানে কি বলছে বলো দেখি? নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের ঘনত্ব কত হলে 2 গ্রাম পার লিটার হলে চাপ এত হয়। নির্দিষ্ট তাপমাত্রা কি বলছে? কোনো গ্যাসের ঘনত্ব কত হবে বলো দেখি? 2 গ্রাম পার লিটার। তো তুমি যদি চাপটাকে দ্বিগুণ করো তখন ঘনত্ব কত হবে? আচ্ছা, চাইছে এটা, হ্যাঁ। তো চলো তুমি কোশ্চেন পড়বা, ডাটা লিখবা। তো কোশ্চেন কি বলছে? তো এখানে দেখো তাপমাত্রা ফিক্সড, ওকে, নির্দিষ্ট তাপমাত্রা। তো যখন নির্দিষ্ট তাপমাত্রার কথা বলবে তখন তুমি জাস্ট বুঝে নিবা এটা হচ্ছে বয়েলের ফর্মুলা। ওকে, কোনো গ্যাসের ঘনত্ব, তো এটাকে আমি D1 নিব, হ্যাঁ। তো আদি চাপ, হ্যাঁ, আমরা আদি চাপ নিলাম। আদি চাপ কত বলতো? আদি চাপ ধরলাম P1 ইকুয়ালস টু P ধরলাম, ঠিক আছে। তো পরবর্তীতে চাপকে কি করা হয়েছে বলতো? দ্বিগুণ করা হয়েছে। তার মানে P2 ইকুয়ালস টু কত হবে? আগের যে চাপটা ছিল P এর দ্বিগুণ, হ্যাঁ, 2P। দেখো আদি ঘনত্ব কত ছিল? হ্যাঁ, D1 ইকুয়ালস টু কত ছিল বলতো? 2 গ্রাম পার লিটার। তো পরবর্তী ঘনত্ব D2 ইকুয়ালস টু হোয়াট? ওকে, তো আমরা কি জানতাম বলো দেখি? বয়েলের সিদ্ধান্ত যে অনুসিদ্ধান্ত ছিল না, ওইটা থেকে জানতাম, হ্যাঁ, P1 ডিভাইড বাই P2 ইকুয়ালস টু D1 ডিভাইড বাই D2। ওকে, এখান থেকে আমরা D2 কে বের করে নিব। D2 ইকুয়ালস টু কত হবে? D1 P2 ডিভাইড বাই P1। সো আলটিমেটলি D1 কত? D1 হইতেছে তোমার 2 ইন্টু কত বলো তো? P2 কত? P2 হইতেছে তোমার 2P ডিভাইড বাই P। ওকে, P ক্যান্সেল হয়ে গেলে 4। ওকে, দেখো এখানে D2 ইকুয়ালস টু 4 আসছে। তো এখন তুমি একক কোনটা লিখবা? তো এখানে দেখো তুমি D1 এর একক কোনটা ধরছিলা? D1 এর একক কিন্তু ছিল গ্রাম পার লিটার। সো আলটিমেটলি এখানে D2 এর একক কি হবে বলো তো? গ্রাম পার লিটারই হবে। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, ওকে, ঠিক আছে। দেখো পরবর্তী কোশ্চেন, হ্যাঁ। তো পরবর্তী কোশ্চেন কি বলছে? তো পরবর্তী কোশ্চেন বলছে হুম যে স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে। ওকে, তো এখানে দেখো স্বাভাবিক তাপমাত্রা কত আমরা কিন্তু জানতাম, হ্যাঁ। স্বাভাবিক তাপমাত্রা হয়েছে তোমার, ওকে, এখানে তাপমাত্রা কিন্তু ফিক্সড বলছে। দেখো চাপ কত হবে? চাপ কিন্তু 1 atm। তো চাপ কত হবে? P1 ইকুয়ালস টু 1 atm।
ওকে, তো তোমার P2 এর মান বের করতে বলছে, ঠিক আছে। পরবর্তী চাপটা কত হবে? ওকে, তো দেখো আদি আয়তন কত ছিল? তো ধরো আদি আয়তন ধরলাম তোমার V1, হ্যাঁ, ইকুয়ালস টু ভি, দেন কি করছে আয়তন অর্ধেক করছে, তো V2 কত হবে? V2 হচ্ছে V/2 অর্ধেক। ওকে, তো আমরা বয়লের ফর্মুলা অনুযায়ী কি জানতাম? P1 ইকুয়ালস টু P2 ঠিক আছে। আমরা P2 বের করবো, P2 ইকুয়ালস টু কত হবে? P1 ডিভাইড বাই P2, হ্যাঁ, V2, হ্যাঁ। ওকে, সো আলটিমেটলি কত হবে? 1 ইন্টু V1 কত হবে? V ডিভাইড বাই V/2। ওকে, ভিভি ক্যান্সেল হয়ে যায়, সো আলটিমেটলি এটা উপরে উঠে গেলে 2। এখন দেখো P1 কে আমরা জাস্ট এটিএম এককে ধরছিলাম, সো আলটিমেটলি P2 এটিএম এককে আসবে। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো।